ইংরেজি অনার্স এবং যারা মাস্টার্স ডিগ্রি এমএ করছো কিংবা যারা বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ার পর পিএইচডি করছো, তারা প্রত্যেকেই ওয়াকিবহাল আছো যে রোমান্টিক পোয়েট্রি বা রোমান্টিসিজম নিয়ে আমরা সাধারণত কথা বলে থাকি। তবে রোমান্টিসিজম কি, এই নিয়ে আমাদের কোনো সুস্পষ্ট ধারণা রাখতে পারি না। আজকে আমরা পাই না, তার কারণ এফ.এল. লুকাস তিনি নিজেই বলেছিলেন দ্য রাইজ অ্যান্ড ফল অফ রোমান্টিক আইডিয়ালিজম গ্রন্থে যে 11,396টি রোমান্টিসিজমের ডেফিনেশন এবং ধারণা আমরা আলাদা আলাদাভাবে পাই। গেটে, জার্মান সাহিত্যিক এবং ফিলসফার, তিনি বলেছিলেন যে রোমান্টিসিজম ইজ এ ডিজিজ। কিন্তু অপরদিকে অনেকে রোমান্টিসিজমকে একটি উল্লেখযোগ্য ডেভেলপমেন্ট ইন ইংলিশ লিটারেচার হিসেবে ব্যাখ্যা করেছেন। যেমন স্লেগেলি বলেছিলেন যে রোমান্টিসিজম হচ্ছেন তারায়, রোমান্টিক পোয়েট স্লেগেল প্রথম রোমান্টিক কথাটিকে ব্যবহার করেছিলেন এবং তিনি বোঝাতে চেয়েছিলেন রোমান্টিক হলো তারায় যে সকল রাইটার্স এবং কবিরা ক্লাসিক্যাল রুলস নিয়মের বিরোধী এবং ক্লাসিক্যাল লিটারেচারের নিয়মের তোয়াক্কা না করে লেখালেখি করেছেন, তাদেরকেই রোমান্টিক বলা হবে। অর্থাৎ দে আর ভেরি মাচ অপোজ টু ক্লাসিসিজম। এখন ভিক্টর হুগো ফরাসি দার্শনিক, তিনি বলেছেন যে রোমান্টিসিজম ইজ লিবারালিজম ইন লিটারেচার। ভিক্টর হুগো বলেছেন রোমান্টিসিজম ইজ লিবারালিজম ইন লিটারেচার। এখন যাই হোক, ইংরেজি সাহিত্যে রোমান্টিক যে যুগ মোটামুটিভাবে 19বিংশ শতাব্দীর প্রথম দিকে, অর্থাৎ 1798 থেকে 1936 পর্যন্ত যে সময়টি, তাকে আমরা মূলত রোমান্টিক লিটারেচার বা রিভাইভাল অফ নেচার হিসেবে চিহ্নিত করি। এবং রোমান্টিক কবিতার যে বিশেষ বৈশিষ্ট্য, দ্য এক্সপ্রেশন অফ ফিলিং, দ্য সাবজেক্টিভিটি এবং লিবারাল আউটলুক এবং এ কমননেস ইন দ্য ইউজ অফ ল্যাঙ্গুয়েজ, এগুলোই একটি নতুন ধারা প্রবর্তন করেছে ইংরেজি সাহিত্যে। সেটি এখন আমরা গল্প করব আজকে ওয়ার্ডসওয়ার্থকে নিয়ে। ওয়ার্ডসওয়ার্থ সম্পর্কে যদি আমরা কিছু বলি, তাহলে বলতে হবে যে ওয়ার্ডসওয়ার্থ ইংরেজি সাহিত্যের 3 নম্বর ব্যক্তি। অর্থাৎ ম্যাথু আর্নল্ড বলেছিলেন যে শেক্সপিয়ার এবং মিল্টনের পর যদি কোনো কবি শ্রেষ্ঠতা পেতে পারেন, তিনি হচ্ছেন ওয়ার্ডসওয়ার্থ। যদিও অনেক কবি সমসাময়িক কালে ওয়ার্ডসওয়ার্থ সম্পর্কে সঠিক ধারণা পোষণ করেননি, তারা প্রশংসা এবং তাদের সম্পর্কে ভালো কথা বলেননি। যেমন কিটস ওয়ার্ডসওয়ার্থ সম্পর্কে বলেছিলেন যে তিনি হচ্ছেন ইগোইস্টিক্যাল সাবলাইম, অর্থাৎ নিজেকে বড় করে দেখানোর যে প্রবণতা, সেটা তার ছিল না। তার মানসিকতায় নিজেকে বড় করে দেখানোটাই তার মূল লক্ষ্য ছিল। অর্থাৎ কিটসের এই যে নেগেটিভ আইডিয়া ওয়ার্ডসওয়ার্থের প্রতি, সমসাময়িক কালে কিটস কিন্তু ওয়ার্ডসওয়ার্থকে ভালো চোখে দেখেননি। শেলি তো তাকে মরাল ইউনাক অর্থাৎ হিজড়া অর্থাৎ একটু খারাপ চোখে দেখেছেন। তার ন্যায় নীতি, তার যে মরাল এডুকেশন, সেটা না থাকার জন্য তিনি তাকে খারাপভাবে চিহ্নিত করেছেন এবং বলেছেন যে ওয়ার্ডসওয়ার্থ ইজ এ মরাল ইউনাক। যাই হোক, ওয়ার্ডসওয়ার্থ সম্পর্কে
আমরা যদি জানতে চাই, গল্প করি, তাহলে ওয়ার্ডসওয়ার্থের নিজস্ব কিছু চিন্তাভাবনা, নিজস্ব লেখালেখি, সেগুলো নিয়ে আমরা যদি একটু আলোচনা করি, তাহলে দেখতে পাবো ওয়ার্ডসওয়ার্থ মূলত একজন কবি, এবং তার কবিতা তখনকার দিনে যে ক্লাসিক্যাল বা নিও ক্লাসিক্যাল এজের যে রিফাইনমেন্ট অ্যান্ড স্নবারি, আরবান সেন্ট্রিক ডিকশন, সেই ডিকশনের সম্পূর্ণ বিরোধী। অর্থাৎ তিনি শহুরে মানসিকতার বিপক্ষে, শহুরে যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যে প্রথম ফেজ ঊনবিংশ শতাব্দীর শুরুর দিকে দেখা গিয়েছিল ইংল্যান্ডে, তার বিপক্ষে। বক্তব্য পরিষ্কার, রিটার্ন টু নেচার, মানুষ নেচারের একটি অংশ হিসেবে। তবে শেলির একেবারে বিপরীতে, শেলিকে আমরা যদি দেখি অ্যাথেইস্ট, অর্থাৎ তিনি ভগবানে বিশ্বাস করেননি। শেলি তার সমসাময়িক রোমান্টিক কবি, তিনি বিশ্বাস করতেন না যে ভগবান আছেন, কোথাও তিনি ভগবান খুঁজে পাননি। ঠিক তার বিপরীতে ওয়ার্ডসওয়ার্থ কিন্তু ইজ এ প্যান্থেইস্ট। সো ওয়েন শেলি ইজ অ্যান অ্যাথেইস্ট, ওয়ার্ডসওয়ার্থ ইজ এ প্যান্থেইস্ট, অর্থাৎ গড ইজ ইন এভরিওয়্যার। সো এই যে বৈপরীত্য, এই বৈপরীত্য কিন্তু বেশ ইন্টারেস্টিং, এবং দুজনেই কিন্তু রোমান্টিক। অর্থাৎ এই রোমান্টিক ধারণাও কিন্তু তার মধ্যেও কিন্তু বেশ অটোনমি আমরা দেখতে পাই। সো ওয়ার্ডসওয়ার্থ ইজ অ্যান অটোনোমাস ওয়ার্ড within the romantic world because of his philosophy of nature and philosophy of man. এখন এই যে ওয়ার্ডসওয়ার্থের যে লেখা, সেই লেখাগুলো আমরা আজকে গল্প করব। তো রোমান্টিক যুগের সূচনা আমরা প্রথমেই বলেছি 1798 সালে ওয়ার্ডসওয়ার্থের এবং কোলরিজের যৌথ প্রচেষ্টায় যে লিরিক্যাল ব্যালাডস পাবলিশ হয়েছিল, সেটিকেই রোমান্টিক যুগের সূচনা হিসেবে ধরা হয়। এখন রোমান্টিক যুগে ওয়ার্ডসওয়ার্থের কবিতা, এই যে লিরিক্যাল ব্যালাডস লেখা হলো, লিরিক্যাল ব্যালাডসের প্রথম যে পাবলিকেশন, সেখানে ওয়ার্ডসওয়ার্থের 19টি কবিতা ছিল, এবং কোলরিজের 4টে কবিতা ছিল। শুরু হয়েছিল রাইম অফ দ্য অ্যানসিয়েন্ট মেরিনার দিয়ে, এবং শেষ হয়েছিল টিনটান এভে দিয়ে। তাহলে এই যে কবিতা, পরবর্তীকালে 1800 এডিশনে একটি প্রিফেস যোগ করা হলো, এবং ওয়ার্ডসওয়ার্থের একটি কবিতাকে বাদ দেওয়া হলো। তার পরিবর্তে কোলরিজের একটি কবিতা, লাভ কবিতাটাকে ইন্ট্রোডিউস করা হলো, এবং লিরিক্যাল ব্যালাডসে মোট 18টি ওয়ার্ডসওয়ার্থের কবিতা এবং 5টি কোলরিজের কবিতা রইল। এখন এই যে কবিতা যে লেখা হলো, তাতে 1800 সালে তিনি একটি প্রিফেস লিখলেন। তো প্রিফেসটা লিখলেন কেন? প্রিফেস লেখার উদ্দেশ্যটা কি? না, প্রিফেস লিখলেন এই কারণে, তিনি বললেন যে প্রতিদিন আমার কাছে বিভিন্ন ধরনের অভিযোগ আসে যে এইরকম লিখছি কেন, এটা সঠিক নয়, কবিতা লেখার ধরন এটা নয়। তাহলে এই ধরনটিকে আমি বারবার প্রত্যেককে আলাদা আলাদা করে জবাবদিহি করার চাইতে আমার জবাবদিহি আমি এখানে লিখে দিচ্ছি অ্যাজ এ প্রিফেস, অর্থাৎ মুখবন্ধ হিসেবে আমি এই গ্রন্থে লিখে দিই যে কেন আমি এমনি লিখলাম। এবং এই প্রসঙ্গে তিনি লিখতে গিয়ে তার মতবাদ, কবিতা কি, পোয়েট্রি এবং পোয়েটের ভূমিকা কি, ডিকশন কি, সায়েন্স এবং কবিতার সম্পর্ক কি, এসব বক্তব্য